পিরিয়ড অথবা ইঞ্জিন ব্রেকিং পিরিয়ড, এই কথাটা খুবই প্রচলিত একটা কথা। যারা আমরা বাইক চালাই বা যারা গাড়ি চালাই, নতুন বাইক বা গাড়ির ক্ষেত্রে এই কথাটা খুবই প্রচলিত। তো আসলে এই কথাটার মানে কি? এই কথাটা আমরা নতুন গাড়ি যখন কিনি তখন দেখতে পাই যে গাড়ির ম্যানুয়ালে লেখা থাকে রানিং ইন পিরিয়ড অথবা ইঞ্জিন ব্রেকিং ইন পিরিয়ড সঠিকভাবে মানতে হবে। তো এটা কিভাবে মানা উচিত, চলো আজকে সেই সম্বন্ধে তোমাদের কাছে ভিডিওটা নিয়ে চলে এসেছি। প্রথমে এটা হলো আমার নিউ এক্সপালস 210। তো গাড়িটা অলমোস্ট এখনও 500 কিলোমিটার কমপ্লিট করেনি, মানে ফার্স্ট সার্ভিসের আওতায় এখনও গাড়িটা আসেনি। এই গাড়িটার আমি ইঞ্জিন ব্রেকিং পিরিয়ড মেনটেন করছি সঠিকভাবে। আমরা ইঞ্জিন ব্রেকিং পিরিয়ডে যে প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে ইগনিশন অন করে বাইকটাকে কিছুক্ষণ আইডল পজিশনে ছেড়ে দিতে হবে। এতে হয় কি, ইঞ্জিনের যে মোবিল আছে মানে ইঞ্জিন অয়েল যেটা আছে সেটা সারা রাত বাইকটা দাঁড়িয়ে থাকার ফলে বাইকের যে অয়েল স্যাম্প আছে সেখানে এসে জমা হয় আর ভারী হয়ে থাকে। এই যে আমরা বাইকটাকে স্টার্ট করলাম তাতে হলো কি, অয়েল পাম্পের মাধ্যমে বাইকের সেই ইঞ্জিন অয়েল পুরো বাইকের হেডে, পুরো বাইকের ইঞ্জিনে সার্কুলেট হতে থাকলো। আর তার ফলে কি হয়, এই যে বাইকের ইঞ্জিনের ভেতরে যে মুভিং পার্টসগুলো আছে সেই মুভিং পার্টসগুলোর লুব্রিকেশন ঠিকঠাক করে। তার ফলে কি হয়, গাড়ি চললে যে গাড়ির ইঞ্জিনে যে ফ্রিকশন তৈরি হয় সেই ফ্রিকশনটা অনেক অংশেই কম হয়। এই প্রসেসটা 1.5 থেকে 2 মিনিট আমি করি, অনেকে এর থেকে কমও করে, কিন্তু আমি 1.5 থেকে 2 মিনিট এই প্রসেসটা করি যাতে প্রপার ইঞ্জিন অয়েলটা হেডে সার্কুলেট হয়ে যায়। এই যে আইডল পজিশনে আমি বাইকটাকে রেখেছি, এখন কিন্তু আমি রেভ করবো না, মানে এই থ্রটেল দেবো না। এবার আমি বাইকটাকে আস্তে আস্তে চালানো শুরু করব। প্রথমেই আমাদের খেয়াল রাখতে হবে যে বাইক যখন নতুন থাকবে, মানে ফার্স্ট সার্ভিসের আগের, সবসময় ফার্স্ট সার্ভিসের আগের কথা আমি তোমাদের বলছি। বাইকের ব্রেক ইন পিরিয়ড বা রানিং ইন পিরিয়ডটা ফার্স্ট সার্ভিস হওয়ার আগেই ম্যাক্সিমাম মেনটেন করতে হয়। আর এই ফার্স্ট সার্ভিস হওয়ার আগেই যত নিয়মাবলী তোমাদের মানতে হবে। আর এই যে আমি বাইক চালাচ্ছি, বাইকের আরপিএম ব্রেক ইন পিরিয়ডের সময় কখনোই 5000-এর উপরে আরপিএমের কাটা যেন না ওঠে। আমি মেনটেন করছি 3500 থেকে 4000। এবার অনেকে 5000 মেনটেন করে, যে যেরকম মেনটেন করে, কিন্তু তাও বলবো যে 5000 বাইকের আরপিএম যেন 5000 না ক্রস করে। তার ফলে বাইকের স্পিডটা অনেকটাই কম থাকে। যেহেতু আমরা হাই আরপিএমে বাইকটাকে রাইড করছি না, সেহেতু বাইকের স্পিডও অনেকটা কম থাকবে, আর তাতে প্রপার ব্রেক ইন পিরিয়ডটা আমরা মানতে পারবো। এই যে বাইকটা ব্রেক করলাম, বাইকটার স্পিডটা আমি আস্তে করলাম, সেটারও একটা ব্যাপার আছে, সেটারও ব্রেক ইন পিরিয়ড আছে। ব্রেকেরও ব্রেক ইন পিরিয়ড আছে, টায়ারেরও আছে, শকারেরও আছে। যত মুভিং পার্টস আছে যেগুলো মুভ করছে বাইকের, সেই সমস্ত মুভিং পার্টসগুলোর সবকটাই ব্রেক ইন পিরিয়ড মানা উচিত। এই যে ব্রেক করছি, আমি সাডেন ব্রেক করছি না, আস্তে আস্তে ব্রেক করছি, অনেক দূর থেকে ব্রেকটা করছি, ধীরে ধীরে বাইকটাকে থামাচ্ছি। আবার যখন বাইকটার স্পিড ওঠাচ্ছি, ধীরে ধীরে ওঠাচ্ছি, কখনোই সাডেন অ্যাক্সেলারেশন আমি করছি না। এতে ইঞ্জিনের ক্ষতি হয়, বিশেষ করে এই ব্রেকিং পিরিয়ডের সময়। এবার শকারের ব্যাপারটা আসি। এই যে সামনে দেখতে পাচ্ছ বাম্পসগুলো আছে, এখানে আমি আস্তে করে বেরিয়ে গেলাম। এটা যেহেতু একটা অফরোড বাইক, তাই আমি এইভাবে বেরোলাম। যদি অন্য বাইক হয় তাহলে তোমরা আরও আস্তে করে তারপরে বাম্পসটাকে ক্রস করো। এটাই হলো প্রপার ব্রেকিং পিরিয়ড মানার প্রসেস। এই যে দেখো আরেকটা বাউন্স আছে। এখনও আমি এটাকে খুব জোরে চালিয়ে আমি ক্রস করতে পারতাম, কিন্তু আমি করলাম না, কারণ এখনও বাইকটা নতুন আছে। এখনও 313 কিলোমিটার হয়েছে মাত্র বাইকটা। যতক্ষণ পর্যন্ত না বাইকটার ফার্স্ট সার্ভিস কমপ্লিট করছি ততক্ষণ আমি বাইকটাকে সেইভাবে রাইড করব না। বাইকটাকে আমি একটু ধীরে ধীরে রাইড করব।
আর এই যে দেখো অ্যাক্সেলারেট করছি বাইক, আস্তে আস্তে স্পিডটা ওঠাচ্ছি ধীরে ধীরে, যাতে ইঞ্জিনে কোনো রকম প্রেশার না পড়ে। আর এই ইঞ্জিন ব্রেকিং পিরিয়ডের সময় তোমরা সবথেকে ভালো হয় তোমরা ডাবল ক্যারি করো না। যাদের উপায় নেই তারা তো ডাবল ক্যারি তাদের করতেই হবে, কিন্তু ট্রিপল ক্যারি তো কখনোই নয়। এমনিতেই বাইকে ট্রিপল ক্যারি, এই যে দেখো আমার সামনে দেখো ট্রিপল ক্যারি করছে, এই ট্রিপল ক্যারি কখনোই বাইকে করা উচিত নয়। তোমরা কখনোই করবে না, নতুন বাইকের ক্ষেত্রে তো করবেই না, ইঞ্জিনের উপর ম্যাক্সিমাম চাপ পড়ে ট্রিপল ক্যারিতে। আর বাইকের চাকার হাওয়া যেন মানে এয়ার প্রেশার যেন সঠিক থাকে সেটাকেও দেখতে হবে তোমাদের, কারণ এয়ার প্রেশার যদি কম থাকে তাহলে বাইকটা কিন্তু স্ট্রাগল করবে পিক আপ নিতে, চলতে স্ট্রাগল করবে। বাইকের পাওয়ার সঠিক পাওয়া যাবে না, ইঞ্জিন যতটা পাওয়ার ডেলিভারি করবে ততটা পাওয়ার কিন্তু আমরা পাবো না বাইকের চাকায় হাওয়া কম থাকলে। এই ব্রেকিং পিরিয়ড চলতে চলতে মানে 500 কিলোমিটারের মধ্যে, 500 থেকে 750 কিলোমিটারের মধ্যে সাধারণত বাইকের চেন যেটা ফাইনাল পাওয়ার ট্রান্সফার করে ইঞ্জিন থেকে বাইকের পেছনের চাকায়, সেই চেনের টেনশন তো অতটা কমে না, কিন্তু অনেক সময় দেখা যায় সেই চেনের টেনশন অনেক সময় লুজ হয়ে যায়। সেই চেনের টেনশন সঠিকভাবে রাখবো, কতটা চেনের টেনশন আছে সেটা ম্যানুয়ালে আমরা পেয়ে যাব, সেই হিসেবে চেনের টেনশন আমরা মেনটেন করে রাখবো। ইঞ্জিনের ভেতরে যে সমস্ত মুভিং পার্টসগুলো আছে সেগুলো যখন বাইক চলে বা ইঞ্জিন যখন অন হয় তখন একে অপরের সাথে একটা ঘর্ষণ সৃষ্টি হয়, মানে একটা ফ্রিকশন সৃষ্টি হয়। যেহেতু বাইকের ইঞ্জিনের সেই মুভিং পার্টসগুলো সব নতুন, তার জন্যে তাদের নিজের জায়গায় বসতে মানে নিজের জায়গায় ফিট হতে বা মসৃণ হতে কিছুটা টাইম লাগে। তো তার ফলে এই সময়টা একটুখানি আস্তে চালানোটাই ভালো। বাইক কিছুটা চলুক, তারপরে তোমরা বাইকটাকে সেইভাবে চালিও। আর এই যে মুভিং পার্টসের ফ্রিকশানের ফলে ওই মুভিং পার্টসগুলোর গা থেকে বিভিন্ন মেটাল পার্টিকেল বাইকের যে ইঞ্জিন অয়েল আছে সেই ইঞ্জিন অয়েলের সাথে মিক্সড হয়ে যায়। আর ফার্স্ট সার্ভিসের সময় সবসময় দেখবে ইঞ্জিন অয়েলটাকে চেঞ্জ করতে হয়, চেঞ্জ না করলে কিন্তু ফার্স্ট সার্ভিসে হয় না। তার কারণ হলো এই যে মেটাল পার্টিকেলগুলো ইঞ্জিন অয়েলের সাথে মিক্স হয়ে আছে, সেই মেটাল পার্টিকেলগুলো ইঞ্জিন অয়েলটা যখন ড্রেন করবে তখন সেই ইঞ্জিন অয়েলের সাথে সেই মেটাল পার্টিকেলগুলো সব ড্রেন হয়ে বেরিয়ে চলে যাবে এবং ইঞ্জিনটা পরিষ্কার হয়ে যাবে। এই কারণেই বাইককে আস্তে চালাতে বলা হয়। এই যে দেখো আমি চালাচ্ছি এখন 44-45 এরকম স্পিডে চালাচ্ছি। বাইকের আরপিএম আছে 3.5 হয়নি এখনও, মানে আমি এখনও 5000 আরপিএমের কাছাকাছি বাইকটাকে নিয়ে যেতে পারবো, মানে নিয়ে গেলে ভালো হয় আর কি, তাহলে প্রপার ব্রেকিং পিরিয়ডটা আমি মানতে পারবো। কিন্তু আমি তাও আরও লো আরপিএমে চালাচ্ছি, কারণ ইঞ্জিনটা যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হয়। এখন ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট যদি থাকে কোনো বাইকে বা কোনো গাড়িতে তাহলে তো সেটা আলাদা কারণ, সেটা আলাদা কথা, সেটা তো অন্যরকম ব্যাপার, সেটা তো কোনো কিছু করার থাকে না। কিন্তু নিজের হাতে যেন বাইকটা না নষ্ট হয় বা বাইকের ইঞ্জিন যাতে না নষ্ট হয় সেটা আমাদের দেখতে হবে। আর তার সাথে সাথে শকার বলো, ব্রেক প্যাড বলো, এই সমস্ত কিছুর টায়ার, এই সমস্ত কিছুর ব্রেকিং পিরিয়ড হয় এবং সেই ব্রেকিং পিরিয়ডগুলো মানবার জন্য এই যে আমরা বাইকটাকে একটা লিমিটেড স্পিডে চালাচ্ছি, সেই সব পার্টসগুলো কিন্তু এই লিমিটেড স্পিডে চালানোর জন্যে তারও ব্রেকিং পিরিয়ড মেনটেন করা হয়। আর এই যে ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করলে এর একটা লাভ আছে, এর একটা কেন অনেকগুলো লাভ আছে। কারণ এই ইঞ্জিন ব্রেকিং পিরিয়ড যদি আমরা মেনটেন করি ঠিকঠাক, তাহলে কিন্তু বাইকের থেকে আমরা বহু বছর পর্যন্ত ভালো মাইলেজ এবং ভালো পারফরমেন্স পাবো, অবশ্যই পাবো। তোমরা একবার দেখবে যে যারা বাইকের ব্রেকিং পিরিয়ড ঠিকঠাক মেনটেন করে না তাদের অনেক রকম সমস্যা আসে ইঞ্জিনে। যেরকম বাইকের সাউন্ড চেঞ্জ হয়ে যায়, দেখবে যারা ব্রেকিং পিরিয়ড প্রপার মেনটেন করে থাকে তাদের বাইকের সাউন্ড, আর যারা মেনটেন করে না তাদের বাইকের সাউন্ডের মধ্যে যথেষ্ট ডিফারেন্স আছে। এবং
যারা মেনটেন করে না এটা, তারা মাইলেজ কখনোই ভালো পাবে না এবং তাদের বাইকের পারফরমেন্সও অনেকটাই ড্রপ করে থাকবে। এখন আসি এই যে ব্রেকিং পিরিয়ডটা আমরা কতদিন ধরে মেনটেন করতে পারি। এটা কি আমরা ফার্স্ট সার্ভিসের পরে আর মেনটেন না করলেও এটা চলে, নাকি এর পরেও মেনটেন করতে হয়? তো আমি বলবো বাইকের পারফরমেন্স যদি ভালো পেতে চাও তাহলে এই ব্রেকিং পিরিয়ডটা এইভাবে মেনটেন করো যে ফার্স্ট সার্ভিসের পর বাইকের আরপিএমটাকে আরও খানিকটা ওঠাও। মানে আমরা 5000 আরপিএম অবধি চালাচ্ছি ফার্স্ট সার্ভিসের আগ পর্যন্ত, ফার্স্ট সার্ভিস হওয়ার পরে ওটাকে 6000-এ নিয়ে যাচ্ছি, আরও 500 কিলোমিটার, 6000, 6500 এরকম চালাচ্ছি। তারপরে 1000 কিলোমিটার হয়ে যাওয়ার পর বাইকটাকে আরেকটু ইনক্রিজ করছি, বাইকটার স্পিড মানে আরপিএমটাকে আরেকটু ইনক্রিজ করছি। তারপরে 1500 কিলোমিটার পর আরও খানিকটা ইনক্রিজ করছি। 2000 কিলোমিটার কমপ্লিট হলে আমার যেটা মনে হয় যথেষ্ট টাইম 2000 কিলোমিটার, এরপরে আর ব্রেকিং পিরিয়ডটা মেনটেন না করলেও চলে। সেইভাবে আমরা 2000 কিলোমিটার পর্যন্ত বাইকটাকে একটু সচেতনভাবে চালাতে গেলে আমাদের ভালো হয়। 2000 কিলোমিটার পর্যন্ত বাইকটাকে আমরা সচেতনভাবে চালাবো, তাহলে আমাদের বাইকটা অনেকটা ভালো থাকবে, বাইকের ইঞ্জিন অনেক ভালো পারফর্ম করবে বহুদিন পর্যন্ত। আর তার সাথে আমি বলবো যে টায়ারের ক্ষেত্রেও একটা ব্রেকিং পিরিয়ড আছে। একটা টায়ার যখন নতুন তোমরা ব্যবহার করো, পুরনো গাড়িতে ধরো কোনো নতুন টায়ার লাগিয়েছো, সেই টায়ারটা রিংয়ের সাথে সেট হতে হতে বা রোডের সাথে অ্যাডজাস্ট হতে একটু টাইম লাগে। প্রায় 200-300 কিলোমিটার চালানোর পর দেখবে ভালো সেটিং হয়ে গেছে টায়ারটা। এই যে 200-300 কিলোমিটার তোমরা সাডেন ব্রেক করবে না, উঁচু নিচু জায়গা দিয়ে কম চালাবে, বাইকটা একটুখানি কম স্পিডে চালাবে, তাহলে দেখবে টায়ারেরও একটা ভালো ব্রেকিং পিরিয়ড মেনটেন করা হবে। ব্রেকের ক্ষেত্রে বলবো ব্রেক প্যাডেরও একটা ব্রেকিং পিরিয়ড আছে। সাডেন ব্রেকিং, যখন নতুন একটা ব্রেক প্যাড থাকবে তখন সাডেন ব্রেকিং তোমরা করবে না, কারণ সাডেন ব্রেকিং করলে তোমাদের ব্রেক প্যাডের উপর যথেষ্ট প্রেশার পড়বে। এবং এই যে ব্রেকিং পিরিয়ড ব্রেক প্যাডের ক্ষেত্রে এটা কিন্তু খুব ভাইটাল, তার কারণ ব্রেক প্যাড যদি ড্যামেজ হয়ে যায় তাহলে যাদের ডিস্ক ব্রেক তাদের ডিস্ক প্লেটের উপর এফেক্ট পড়বে, স্ক্র্যাচ পড়বে, আর ব্রেক প্যাডটাও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। তাই ব্রেক প্যাডটাকেও ঠিকঠাক ব্রেকিং পিরিয়ডের আওতায় আনা উচিত। শকারটাকেও বলবো, যেহেতু আমি একটা অফরোড বাইক চালাচ্ছি, এটা যে কোনো জায়গা দিয়ে চলতে পারে, গর্ত, উঁচু নিচু, বাম্পার ফাম্পার কোনো কিছু মানার কোনো দরকার নেই। কিন্তু তাও বলবো আমি প্রথম অবস্থায় আমি কখনোই এইভাবে চালাচ্ছি না, কারণ শকারটাও একটা মুভিং পার্টস, আর এই মুভিং পার্টসেরও একটা ব্রেকিং পিরিয়ড থাকে। তাই বাইক যখন নতুন থাকবে তখন কখনোই শকারের উপর বেশি প্রেশার দিও না, বাইকটাকে গর্তের মধ্যে ফেলো না বা উঁচু নিচু জায়গা দিয়ে খুব জোরে চালিও না। ব্রেকিং পিরিয়ডের আরেকটা নিয়ম হলো বাইক কখনোই যেমন লো গিয়ারে হাই আরপিএমে চালাবো না, তেমনি কখনোই টপ গিয়ারে বা হাই গিয়ারে লো আরপিএমেও চালাবো না, যাতে বাইকের ইঞ্জিন নক করে, মানে নকিং যাতে না হয় সেটাও দেখতে হবে ব্রেকিং পিরিয়ডের সময়। তো এই হলো মোটামুটি ব্রেকিং পিরিয়ডের গল্প। আশা করি অনেক কিছুই আমি কভার করতে পেরেছি। ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার এর পরের ভিডিওতে। স্টে টিউনড অ্যান্ড গুড বাই।